সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে অভিযোগ বিএনপির। পিআর ইস্যুতে জামায়াত যাদের নিয়ে যুগপৎ আন্দোলনে নেমেছে, জুলাই অভ্যুত্থানের সেই দলগুলোর অবস্থান কি ছিল তা খোলাসা করারও দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। বলেছেন, ভ্রান্ত কথা আর মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, বরং আন্দোলনের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা জনগণ রুখে দেবে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাব আগস্টে তারেক রহমানের নিকটাত্মীয় শাহরিন ইসলাম তুহিনকে আহ্বায়ক করে নতুন কমিটির ঘোষণা দেয় বিএনপি। 51 সদস্য বিশিষ্ট সেই কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কথা বলেন জামায়াত এনসিপি নেতাদের 150 আসন প্রাপ্তির পরিসংখ্যানের দাবি নিয়ে। সমালোচনা করেন ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনূসকে বিকৃত করার ঘটনার। নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। যারা 16 বছর আপোষহীন লড়াই করেছে কারা তারা জনগণ জানে। তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে, ভ্রান্ত তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না। অবজ্ঞা করবেন, জনগণ তার সঠিক রায় দিয়ে দেবে। কারণ প্রশাসনের কিছু উচ্চপদে রদবদল নিয়েছিল তার উদ্বেগ। বলেন, ধর্মভিত্তিক দলের সমর্থকদের নিয়ম বহির্ভূতভাবে পদায়ন সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করবে। ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু আবার সুষ্ঠু নির্বাচন হবে না। দুপুরে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পিআরের নামে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। আন্দোলনরত দলগুলোকে নির্বাচনী ইশতেহারে সব যুক্ত করে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। যারা আজকে পিআর করছে তাদের উদ্দেশ্যে শুধু বলি, যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যে আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের 2024 সালের 7 জানুয়ারিতে কি ভূমিকা ছিল। যারা বিগত 16 বছরে ফ্যাসিবাদী শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরীক হয় কিভাবে? তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে। এ সময় গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি হামলা নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আমরা তার তীব্র নিন্দা জানাই। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সারা বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগদানের পাশাপাশি 2 সপ্তাহের যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার রাত 11টায় দেশে ফেরেন বিএনপি মহাসচিব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের জানান, সফল হয়েছে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর। গত 21 সেপ্টেম্বর জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 2 সপ্তাহের সফর শেষে রাতে দেশে ফিরেন তিনি। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের মহাসচিবকে স্বাগত জানাতে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগতম জানানোর জন্য আভাস ভাইয়ের পক্ষ থেকে আমরা এখানে একত্রিত হয়েছে। অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যে গণতন্ত্রের বার্তা সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন এবং সেই সফর শেষ করে বাংলাদেশ থেকে আজকে উনি এখানে আসবেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব জানান, সফল হয়েছে বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। সমস্ত বিষয়গুলোই আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে, অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে মির্জা ফখরুল জানান, ফেব্রুয়ারিতে হচ্ছে ভোট গ্রহণ। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবে রয়েছে।
এ সময় বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের ভিড়ে বিরক্তি প্রকাশ করে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত ইসলামী, জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে আল ফালাহ মিলনায়তনে দায়ী ও ওয়ায়েজ সম্মেলনে যোগ দেন তিনি। বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। জামায়াত আমির বলেন, স্বাধীনতার পর একটি মানবিক সমাজ গঠন করতে পারেনি বাংলাদেশ, তাই জাতিকে পথ দেখাতে ওলামাদেরকে আহ্বান জানান তিনি। একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, হাজারো মানুষ মিলেও সেই ক্ষতি করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। নিজ জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগানোর কথা তাগিদ দেন ডক্টর শফিক। বলেন, আল্লাহ ভীরু মানুষরা সমাজের নেতৃত্বে আসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। ওলামায়ে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন, এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম। এই মুত্তাকি মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন, তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ও এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করে দলটি। এ সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও ফেব্রুয়ারিতেই নিরপেক্ষ নির্বাচনের জোরালো দাবি জানানো হয়। মহাসচিব বলেন, জুলাই সনদ গণভোট বা রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে কার্যকর করা যেতে পারে, তবে সরকার তাদের দাবি পূরণে পদক্ষেপ না নেয় 5 থেকে 9 অক্টোবর গণসংযোগ, 10 অক্টোবর বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে খেলাফতে মজলিস। নির্বাচন সামনে রেখে 256 জন সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করেছে দলটি। ধন্যবাদ। জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি বা ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিন্যান্স বা নির্বাহী আছে বাস্তবায়ন করা, আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির প্রোক্লামেশন বা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকরের করা। তবে শর্ত হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই এগুলো রেটিফাই বা অনুমোদন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি বা বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সেক্ষেত্রে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে, জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তবে সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়? সংবিধান আদেশ জারি, গণভোট, গণপরিষদ গঠন নাকি নির্বাচিত সংসদে? এ নিয়ে প্রস্তাব থাকলেও মুখ খুলতে চায় না কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সনদ বাস্তবায়নে কোনো প্রক্রিয়াই কার্যকর হবে না। লাভলি বিথের রিপোর্টে বিস্তারিত। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় 84টি বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পিআর পদ্ধতি সহ মৌলিক কয়েকটি বিষয় আছে দ্বিমত। তবে ঐকমত্য কমিশনের সবচেয়ে বড় সংকট এখন সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে, কমিশনের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদে বাস্তবায়নের পক্ষে বিএনপি। জামায়াত ইসলামী চায় নির্বাচনের আগে রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা গণভোট, আর এনসিপি এক্ষেত্রে গণপরিষদ গঠনের পক্ষে। তার একটি হচ্ছে গণভোট। এই অবস্থায় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলো শেষ পর্যন্ত একমত না হলে সরকারের কোর্টে যাবে বল। যদিও অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে নির্বাচিত সংসদে বাস্তবায়ন করবে সংস্কার প্রস্তাব। যদি সবগুলো দল একত্রিত একমত হয় তাহলে চার্টার সাইন হবে। আমরা আশা করি যে তা ঘটবে, এবং এরপরে এটা কিভাবে বাস্তবায়িত হবে, তারা যদি রাজনৈতিক দলগুলো যদি একমতে পৌঁছে, ঐক্যমত্যে পৌঁছে, তাহলে তো ভালো। তা না হলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। জানা গেছে, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনার ভিত্তিতে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধান আদেশ জারি ও গণভোটের উপর জোর দিচ্ছে এই কমিশন। নতুনভাবে আলোচনা হচ্ছে আপিল বিভাগের মতামতের ভিত্তিতে গণপরিষদ গঠনের প্রস্তাবও। এখনো এগুলো চূড়ান্ত হয়নি। প্রস্তাব হয়তো দুটো হতে পারে, যেমন যেগুলোতে ডিসেন্ট নাই এটা একটা প্রস্তাব, সবগুলোর হা না। আর একটা হলো যেগুলোতে ডিসেন্ট আছে সেগুলোতে হা না।
প্যাকেজ। তো এখনো এগুলো সিদ্ধান্ত হয়নি। 9টি বিষয়ে একমত না, 2টি বিষয়ে একমত। সেক্ষেত্রে স্যার এটার প্যাটার্নটা কিরকম হবে? এই যে আরো কয়েকদিন আছে, আমরা এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই সনদের বিষয়গুলো কিন্তু কারো কাছে স্পষ্ট না, সাধারণ মানুষের কথা বলছি। আপনি যদি বিশ্ববিদ্যালয় শিক্ষককে জিজ্ঞাসা করেন, একজন আইনজীবীকে জিজ্ঞাসা করেন, সেটা ভিন্ন বিষয়। জুলাই সনদের প্রত্যেকটা ধারা আপনার ভোটারকে বুঝতে হবে, জানতে হবে। আদারওয়াইজ আপনার এই যে গণভোট অনুষ্ঠিত হয় যদি, তাহলে সেটার যে ফলাফল সেটা আসলে প্রকৃত ফলাফল হবে না। বিশেষজ্ঞের মতে আপত্তির জায়গাগুলো সমাধান না করে গণভোট দেওয়াটা হবে অযৌক্তিক। সেক্ষেত্রে ভোটের পর সনদ কতটা কার্যকর হবে এই নিয়ে প্রশ্ন আছে তাদের। গণভোটে দিলাম, সংবিধান অন্তর্ভুক্ত করলাম, পরবর্তীতে কোনো এক সময় যদি কোনো সরকারের মনে হয় যে জুলাই সনদের কোনো অংশ তাদের জন্য সহনীয় না, তাহলে সেগুলোকে তারা মেজরিটি ভোটে বাদ দিয়ে দিতে পারবে। সংবিধান সংস্কারের চেয়েও বেশি জরুরি সেটা হলো যে আপনার রাজনৈতিক দলগুলো সংস্কার। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না হয়, তাহলে আপনার জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেন, তফসিলে স্থান দেন, তাতে কোনো কিছু আসে যায় না। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে 5 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের সংলাপ। গণভোট করে জুলাই সনদকে বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবেন, এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনো বহাল 144 ধারা। তবে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে যুম্ম ছাত্র জনতার ডাকা স্থগিত অবরোধ কর্মসূচি। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানায় যুম্ম ছাত্র জনতা। সেখানে বলা হয় 8 দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ির জনজীবন। শহর জুড়ে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। দোকানপাট ও বাজারেও বেড়েছে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা। গেল মাসে সিঙ্গিনালা এলাকায় মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। অজ্ঞাত 3 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এই ঘটনার প্রতিবাদে অবরোধ কর্মসূচির ডাক দেয় যুম্ম ছাত্র জনতা। বাজারে আগের মধ্যেই মোটামুটি মানুষজন আসতেছে, আমরা সকাল থেকে দেখতেছি মোটামুটি মানুষ আগের মধ্যেই মোটামুটি আসতেছে। আমরা ভাড়াটা মারতেছি সেরকমই আগের মধ্যে শনিবার অনুযায়ী লোক ভর বাজারে লোক ছিল। ইনশাল্লাহ এখন কোনো সমস্যা নাই, বাজারে এখন কোনো ঝামেলা নাই। ইনশাল্লাহ উভয় আমরা পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে বাজারে আসতেছে, বাজার করতেছে, মালামাল আসতেছে, ব্যাপারী আসতেছে, সুন্দর বাজার এটা হচ্ছে। দুর্গাপূজার সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার চেহারাকে অসুরের রূপ দেয়া ভারতে নিম্নরুচির পরিচয়, যার দ্বারা প্রমাণিত হয় মোদির নেতৃত্বে দেশটির রাজনীতিতে অন্ধকার যুগ শুরু হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর বনানীতে ঢাকা গ্যালারিতে লবেলিয়া চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সময় তিনি বলেন, 5 আগস্টের পরাজিত শক্তিরা এদেশে পার্শ্ববর্তী দেশের শিল্প সাহিত্যের এক্সটেনশন করতে চেয়েছিল। বিগত সময়ে পার্শ্ববর্তী দেশের বৃহত্তর শিল্পের চর্চা হিসেবে এদেশের সংস্কৃতিকে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। এ সময় রাজনীতিবিদদের শিল্পের চর্চা বাড়ানোর আহ্বান জানান বিএনপির এই নেতা। অসুরের মূর্তির মধ্যে ডক্টর ইউনূস সাহেবের চেহারা বসাচ্ছেন এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রনায়কদের আপনার চেহারা বসাচ্ছেন। যে দেশে আমি আগেও বলেছি অবন ঠাকুর যামিনীরা রাম কিঙ্করের জন্ম লাভ করে, সেখানে যখন এই পরিস্থিতি হয় বুঝতে হবে রাজনীতিতে সেখানেও একটা অবক্ষয় চলছে। মোদির নেতৃত্বে ভারতে যেন অন্ধকার যুগ, মধ্যযুগ প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজকে সেই অবস্থা। রাজধানীর কাফরুলে ফাঁকা গুলি করে আলিফ পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনী। শুরুতে নাশকতা মনে হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মাসিক চাঁদা না পেয়ে তাণ্ডব চালায় গাংচিল বাহিনীর সদস্যরা। সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা মিলেছে। যৌথ বাহিনীর অভিযানে নেসার ও দীপু গ্রেপ্তার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে গাংচিল বাহিনীর অন্যতম সদস্য পিন্টু। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। 3 অক্টোবর সকাল 7:13 মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের এই বাসটি সিগন্যাল দিয়ে থামায় কয়েকজন যুবক। একে একে সব যাত্রীকে নামিয়ে দিয়ে শুরু হয় তাণ্ডব, চলে ফাঁকা গুলি আর বাসের স্টাফদের মারধর।
এরপর বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। 2-3 জন সিঙ্গেল দিছে, সিঙ্গেল দেওয়ার পরে চাপাইছি, চাপানোর পর 2-3 জন লাভ দেয় ওইটা হেল্পারের মাইডা মইরা পরে গাড়িতে আগুন ধরা দিছে আর সামনে খারাপ 2 রাউন্ড গুলি করছে। এর আগে স্টাফরে কোবাইছে, আমাদের এক স্টাফরে কোবাইছে, ঠিক আছে। এখন মনে করেন ড্রাইভার মারলো, আগুন ধরাই দিল। প্রাথমিকভাবে এই ঘটনা নাশকতা মনে হলেও অনুসন্ধানে জানা গেছে গত 6 মাস ধরে আলিফ পরিবহনের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল পিন্টু গ্রুপের নেসার সহ কয়েকজন। এই চাঁদা দাবি করার একটি অডিও রেকর্ডও পাওয়া গেছে। আমি না তো পিন্টু ভাই রিপোর্টারি না, সব পিন্টু ভাই জানে, পিন্টু ভাই কইছি পুরো জানা জানা আলিফ চলে সব জায়গায় অগ্নিসংযোগ ওখানে। ঠিক আছে, একটা মানুষের একটা ক্ষতি করে লাভ কি কোন? এটা আর চাঁদা না পেয়েই আলিফ পরিবহনের এই বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা। নেসার নামের এক ছেলে, ও এটা ঘটনাটা ঘটাইছে। নেসার প্লাস পিন্টু, নেসারের ভাই হয়েছে পিন্টু। ওরা দীর্ঘদিন ধরে আমাদের কাছে চাঁদা চাইতেছে, চাঁদা না দেওয়ার কারণে ওরা এই ঘটনাটা ঘটাইছে। ওদেরকে প্রতি মাসে 1 লাখ করে দিতে হবে, 1 লাখ টাকা করে না দিলে আপনার গাড়ি চলতে দিবে না। এই ঘটনায় কাফরুল থানায় নেসার ও পিন্টুকে প্রধান আসামি করে মামলা হয়েছে। এরই মধ্যে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নেসার সহ 2 জনকে গ্রেফতার করেছে। যদিও চাঁদা দাবি করা গাংচিল বাহিনীর পিন্টু এখনও ধরাছোঁয়ার বাইরে। গোয়েন্দারা জানিয়েছে পিন্টু সহ চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীর পৌর এলাকায় যেখানে সেখানে চাঁদা আদায়ের অভিযোগে 2 জনকে আটকের সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। সকালে পৌর এলাকার আরশিনগর মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সদর উপজেলার বীরপুর এলাকায় একটি স্থান পরিদর্শনে যান নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ 8 জন। ফেরার পথে আরশিনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তুলতে দেখে 2 জনকে আটক করেন তারা। এ সময় পেছন থেকে তাদের উপর হামলা চালায় অর্ধশত চাঁদা আদায়কারী। পরে পুলিশ সুপার আনোয়ারকে আঘাত করে আটককৃতদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় আহত হন আরও কয়েকজন পুলিশ সদস্য। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে পৌর এলাকার স্ট্যান্ডের ইজারাদার আলমগীর হোসেন বলেন, বৈধ ইজারার শর্ত মেনে টাকা তোলার সময় পুলিশ বাধা দিলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশের উপর হামলার ঘটনা মিথ্যা, ভিত্তিহীন বলে দাবি তার। হঠাৎ করে আইসা আমার লোক ধরছে, উনি ইয়া করছে, আসলে ওর এসপি সাহেব মারতে পারে না, মারে বোকামি। আর আসামি লাগা হচ্ছে হয়তো অনেকক্ষণ দাঁড়াচ্ছে, পড়ে গেছে, এটা জিনিস আমাদের উপরে একটা সিচুয়েশন ক্রিয়েট করে আমার হচ্ছে বুকে ঘুষি মেরে আমাকে নিচে ফেলে দিল, লাথি মারলো, তারপরে হচ্ছে পায়ের নিচে পা দিয়ে আঘাত করলো, আর পরে মাথায় আঘাত পেলাম। নিয়োগ বিধির সংশোধন, 14তম গ্রেডে উন্নীতকরণ সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে রাজবাড়ীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন জেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা। বলেন, দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিলেও দাবি পূরণ হয়নি। অবিলম্বে 6 দফা দাবি মেনে না নিলে টাইফয়েড টিকাদান কর্মসূচির পাশাপাশি সকল কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। নাটোরের সকাল থেকে কর্মবিরতি শুরু করেন স্বাস্থ্য সহকারীরা। এ সময় পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ 6 দফা দাবি জানান তারা। এর আগে ধারাবাহিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে স্মারকলিপি দেন তারা। একই দাবিতে সাতক্ষীরায় সকাল 9টা থেকে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। বক্তারা বলেন, তারা বেতন বৈষম্যের শিকার। 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ কাজে ফিরবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন সহ 6 দফা দাবিতে মাদারীপুরের স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মবিরতি কর্মসূচি পালন করছে স্বাস্থ্যকর্মীরা। জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন তারা। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক থেকে চাকুরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মীরা। এ সময় ব্যস্ত মহাসড়কটির উভয় পাশে সৃষ্ট
30 কিলোমিটার দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে দাবি পূরণে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনরত ব্যাংক কর্মীরা। বেলা 12:15টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মীরা। সড়ক অবরোধ করায় উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারীদের দাবি, চট্টগ্রাম অঞ্চলে প্রায় 5,500 কর্মীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত এবং ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। সবাই এখন মানবেতর জীবনযাপন করছে। আমরা পরীক্ষা দেওয়ার পর আবার দ্বিতীয়বার কেন পরীক্ষা দিই? আমরা দ্বিতীয়বার কেন আবার পরীক্ষায় বসবো? আমরা তো আগের ম্যানেজমেন্ট আমাদেরকে পরীক্ষা নিয়ে এখানে নিয়োগ দিয়েছে, আমরা তো নিজে নিজে এই চাকরিতে আসি। তাদেরকে পুনরায় চাকরিতে নিয়ে যাবে, এটাই আশা করি। আর না হয় ছেলে মেয়ে নিয়ে রাজপথে নামবে। এরপরেও যদি আজকে সমাধান না হয়, এর চেয়ে আরো চট্টগ্রামবাসীকে নিয়ে আরো বৃহত্তর কর্মসূচির দিকে যাবে ইনশাল্লাহ। চাকরিতে পুনর্বহাল সহ 6 দফা দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। দাবি হচ্ছে যাদের টার্মিনেট করা হয়েছে ওদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমাদের উপর শাখায় শাখায় যে হয়রানি, ওখানে এটা বন্ধ করা লাগবে। আমাদের বাইরে যে পানিশমেন্ট ট্রান্সফার, ওই ট্রান্সফারটা বন্ধ করতে হবে। হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে অর্থ উপদেষ্টা থেকে শুরু করে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এই বৈষম্য নিরসনে বসতে চাই। অবরোধের কারণে দেশের ব্যস্ততম মহাসড়কটির উভয় দিকে সৃষ্টি অন্তত 30 কিলোমিটার দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ওনাকে মেডিকেল নিয়ে যেতে হবে, তো নিয়ে যেতে পারছি না, আমাদেরকে আটকে তো লাভ নেই। যেমন কদিন পর পর রাস্তা বন্ধ, কদিন পর পর আন্দোলন, আমরা রাস্তার জ্যামে পড়ে থাকি, এগুলো তো আমাদের মাল নষ্ট হয়। ওনাদেরও কিছু না, প্রশাসনেরও কিছু না, ভোগান্তি হয় আমাদের মতো ড্রাইভারদের 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। সিরিয়াস রোগী আমাদের সমস্যা হচ্ছে না, কদিন পর পর সমস্যা, দেশের যে পরিস্থিতি দেখতেছি। প্রায় 1.25 ঘন্টা পর দাবি পূরণে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বেলা 1টার দিকে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। ইসলামী ব্যাংক ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের আমাদের সাথে যোগাযোগ করা না হয় বা আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো যদি আপনার মেনে নেওয়া না হয়, তাহলে আগামীকাল থেকে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। শোক আর শ্রদ্ধায় বিদায় জানানো হলো ভাষা সংগ্রামী আহমদ রফিককে। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানায় নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদনের পর শোকযাত্রা করে আহমদ রফিকের কফিন নেওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজে। আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী সেখানে তার মরদেহ দান করা হয়। সর্বস্তরে বাংলার
মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ঘিরে মুখর বান্দরবান। শিশু কিশোর তরুণ তরুণী থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবার মাঝেই উৎসবের আমেজ। আকাশে ফানুস উড়ানো, সাঙ্গু নদীতে রথ উৎসর্গ করা ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মতো নানা আয়োজন থাকছে উৎসবে। পাপ মুক্ত করার পাশাপাশি নতুন যাত্রায় অগ্রসর হতে প্রস্তুত মারমা সম্প্রদায়। বাটিং মারমার পাঠানো তথ্যচিত্রে জুবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। বান্দরবান জুড়ে সাত রব ওয়াগাই পোয়ে উৎসব বা প্রবারণা পূর্ণিমা ঘিরে নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের মানুষ। উৎসবটিকে ঘিরে শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক রথ ও ফানুস তৈরির কাজ চলছে পুরোদমে। পাশাপাশি হাটবাজারে বেচাকেনার ধুম পড়েছে। এই বছরে প্রবারণা পূর্ণিমায় 500 মতো ফানুস বানাচ্ছি। রথ বানানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমরা 2 সপ্তাহ ব্যাপী আমরা এই রথটা বানানো হচ্ছে। আমি কাপড় কিনতে এসেছি দোকানে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফানুস ওড়ানো, পিঠা তৈরি এবং সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়া ময়ূর আকৃতির রথ নিয়ে নেচে গেয়ে সারা শহর প্রদক্ষিণ করবে মারমা তরুণরা। রাস্তার দুপাশে বয়োবৃদ্ধ ও তরুণীরা রথে মোমের বাতি জ্বালিয়ে বৌদ্ধের প্রতি সম্মান জানাবেন। আমরা ঘুরতে যাব, অনেক ফানুস উড়াবো, প্রদীপ জ্বালাই, তারপর ফানুস উড়াই, তারপর হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের পিঠা উৎসব হয়, যেটা আমাদের সারা রাত চলে। দেশবাসী সকল সম্প্রদায় সকল জাতির প্রতি আমরা সুখ শান্তি মঙ্গল কামনার করে। প্রবারণা পূর্ণিমা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। উৎসব মুখর পরিবেশে এবারের ওয়াগাই পোয়ে উদযাপনের আশা আয়োজকদের। উৎসর্গ করা হবে এখানে আপনাদের, এবং সরকার থেকে আমরা বিভিন্নভাবে আমরা সাড়া পাচ্ছি এবং নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করেছে। নিরাপত্তা পরিকল্পনা যেটা হলো ভেন্যু ভিত্তিক থাকবে, পাশাপাশি মোবাইল পেট্রোল টিম থাকবে, এর পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারিও আমাদের এই প্রোগ্রামে থাকবে। আগামী রোববার বান্দরবানের রাজার মাঠে উদ্বোধন করা হবে ওয়াগাই পোয়ে। 7 অক্টোবর সাঙ্গু নদীতে রথ উৎসর্গ, পরদিন বিহারে সমবেত হয়ে হাজার প্রদীপ প্রজ্বলন এবং 9 অক্টোবর বৌদ্ধ বিহারে সমবেত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। সিলেটে ঢাকা ব্যাংক ও বিএফআইইউ এর উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক লিড ব্যাংক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিলেট শহরের একটি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সুস্থ ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করার জোর তাগিদ প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের মাঝে সৃজনশীল পদ্ধতিতে অনলাইনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শীর্ষ 10 বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে গিফট চেক বিতরণ করা হয়। ঢাকা ব্যাংক সহ সিলেট জেলার 40টি তফসিলি ব্যাংকের 130 জন শাখা ব্যবস্থাপক, উপব্যবস্থাপক সহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব হবে বলে মন্তব্য করেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। বিকেলে আশুলিয়ার গাজীরচট আকবর মণ্ডল স্কুল মাঠে এক